আজকের গল্প অমাবস্যার রাত। দিন চারেক হলো খুন হয়েছে ওপাড়ার কালাম মিয়ার ছেলে সবিজ মিয়া। প্রকাশ্যে দিনে দুপুরে কে বা কারা জবাই করে খুন করেছে তাকে। এ নিয়ে মামলা হলেও এখনও কেউ দোষী সাব্যস্ত করেনি পুলিশ। এদিকে ছেলে খুন হওয়ার পর থেকে কালাম মিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। দানা পানি ছেড়ে দিয়েছে লোকটি। কী বা করবে সে ভেবে সে আপন বলতে আর কেউ রইল না তার। সবিজ ছেলে হিসাবে খুব ভালো এবং নম্র ভদ্র ছিল। কারোর সাথে কোনোদিনও ঝগড়া করতে দেখা যায়নি তাকে। তবে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি সে। তাই তো সেদিন খুন হওয়ার আগের মুহূর্তে কয়েকজন সন্ডাপান্ডা ছেলের লালসার হাত থেকে প্রাণ বাঁচালো যতীনচন্দ্রের কলেজের পড়ুয়া মেয়েটার। হয়তো সে জোর করে ধরেই খুন করে থাকতে পারে সে। যাকগে বাবা, ওসব ভেবে আর কাজ নেই। কোনো দিন দেখা যাবে আমাকেও খুন করে ফেলে রাখা হয়েছে ওই বড় রাস্তার মোড়ে। তাই বলে কি আমরাও চুপ করে বসে থাকবো? অবাক হয়ে সুরেশের কাছে জানতে চাইল ফারুক। তো কি করব? আগাছা উপড়াতে গিয়ে নিজে উপড়ে যাব? না বাবা, মরণকে আমি ভীষণ ভয় পাই। তার চেয়ে বড় কুলি মানুষ দুবেলা খেটে একবেলা খাবার জোগাড় করব। ওইসব ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের ফারুক কিছু বলল না, তবে চেহারা দেখে মনে হলো সুরেশের কথাগুলো যেন ঠিক মেনে নিতে পারছে না সে। রাতের বেলা সুরেশ আর ফারুক স্টেশন থেকে বাড়ির পথে হাঁটছে। এমন সময় চৌধুরীদের কলা বাগানের পথ ধরে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। বাগানের মাঝখানটা কেমন যেন খচখচ শব্দ হচ্ছে, গাছের পাতাগুলোও কেমন নড়ছে। অবস্থা পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে চাইল ফারুক, কিন্তু হাত ধরে আটকে দিল সুরেশ। মাথায় ইশারা করে বোঝালো ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ রাত এখন অনেক, কমছে 12টা হবে। তাছাড়া অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, যদি বন্ধ কিছু হয়ে যায় তখন? সুরেশের কথায় যুক্তি আছে। তাই তারা আর ওদিকে না গিয়ে বাড়ির পথেই পুনরায় চলতে লাগলো তারা। কিছু তো যাওয়ার পর দুজনেরই মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে। ফারুক সাহস করে এগিয়ে চললেও সুরেশের কিন্তু প্রচণ্ড ভয় হচ্ছে। মনে মনে রাম রাম জপ করে শুরু করে দিয়েছে সে। শরীরটা যেন ক্রমশই অবশ হয়ে যাচ্ছে তার। হাঁটতে গিয়ে পায়ে পায়ে বেরি খাচ্ছে। অবস্থা বুঝতে পেরে তাই সুরেশের কাঁধে হাত চেপে ধরে এগিয়ে নেওয়ার চেষ্টা করলো ফারুক। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ মটমট শব্দ করে তাদের একেবারে পায়ের সামনে এসে পড়লো একটা ঝোপঝাড় জামের ডাল। তাই থমকে দাঁড়ালো তারা। কলিজাটা কেমন যেন কুঁচকে যেতে লাগলো তাদের। শ্বাস প্রশ্বাস যেন থেমে গেল। অনেক কষ্ট করে ভেতর থেকে একটা গরম হাওয়া যেন ঠেলে বের হয়ে আসলো দুজনে। একসময় ধূপ করে নেমে পড়ল বৃষ্টি, সাথে বেয়ে চলল ভীষণ ঝড়। একেবারে গাছপালা ভেঙে পড়ার মতন দশা। অবস্থা বেগতিক দেখেই তাই তারা দৌড় লাগালো। হাঁপাতে হাঁপাতে এসে উঠল চেয়ারম্যানের বাড়িতে। কিন্তু রাত বেশি হওয়াতে ঘুমিয়ে পড়েছে সবাই। এখন কি করবে তারা? সুরেশ জিজ্ঞাসা করল। ফারুক কিচ্ছু না বলে তড়িঘড়ি করে এগিয়ে চলল কমলা বাচ্চুর ঘরের দিকে। চেয়ারম্যানের খাস চাকর সে, তবে ফারুকের সাথে বেশ খাতির রয়েছে তার। দরজার সামনে এসে এলোপাতাড়ি থাবড়াতে থাকলো কাঠের তৈরি দরজাটা। কিন্তু বাইরের ঝড় বৃষ্টির কারণে কোনো শব্দই পৌঁছালো না বাচ্চুর কানে। তার উপর কাঁচা ঘুম। এই ঘুম কি আর সহজে ভাঙে? এবার কিছুক্ষণ ডাকার পর সারা শব্দ না পেয়ে জানলাটার কাছে গেল তারা। ধাক্কা দিতেই খট করে খুলে গেল সেটি। এবার বিদ্যুৎ চমকানিতে আলো স্পষ্ট দেখা গেল বাচ্চুর মুখখানি। এদিক বৃষ্টিতে ভিজে ভিজে শরীর যেন একেবারেই জমে গেছে। সুরেশটা খানিক কাঁপতে কাঁপতে শুরু করে দিয়েছে। তাই আর দেরি না করেই হাতের মুঠিতে কিছুটা পানি নিয়ে ফারুক ছুঁড়ে মারল বাচ্চুর দিকে। পানির সাথে পরশ পেতে আচমকায় জেগে উঠল সে। উঠতেই বিছানার দিকে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তাই হাতে অবস্থা বুঝতে চাইল। এ কি, আবারও বিছানায় পেশাব করে দিয়েছে সে? মনে মনে ভাবল। হারান
কবজের ভালো করে টাইট করে দিতে হবে। বেটা আমার সাথে বিটলামি, ভেজাল ওষুধ দেওয়া না, দুটোকেই অ্যাকশন শেষ। হঠাৎ বিদ্যুৎ চমক উঠল আকাশে, জানলাটা থেকে চোখ পড়তে আঁতকে উঠল বাচ্চু। ও মা, এ যে দুজোড়া চোখ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে আমার দিকে। ভয়ে কাঁথামুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ল। এক সময় ফারুকের গলার আওয়াজ শুনতে পেয়ে আলগোচে উঠে বসলো। কোনো রকমে তাকালো জানলাটার দিকে। আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে বলে ফারুককে চিনতে বেশি সময় লাগলো না তার। তাড়াতাড়ি করে বন্ধ দরজাটা খুলে দিয়ে ফারুক আর সুরেশকে ঘরে ঢোকালো। এরপর দুজনেই দুটো শুকনো কাপড় আর গামছা দিয়ে তার শরীরটাকে মুছে ভিজে কাপড়গুলো পাল্টে ফেললো তারা। ইতিমধ্যে বাচ্চু তার হারিকেনটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এবার বলো, এত রাতে তোমরা কোত্থেকে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো বাচ্চু। আর বলো না ভাই, কাজ সেরে স্টেশন থেকে ফিরছিলাম, কিন্তু চৌধুরীদের কলা বাগানটায় আসতে সব কাণ্ড কারখানা ঘটতে লাগলো। সুরেশ ভয়ে কাঠ, আমিও কম ভয় পাইনি। এর মধ্যে বৃষ্টি আর ঝড় শুরু হলে কোনো রকমে দৌড়ে তোমার কাছে এলাম। বেশ করেছো, এখন শুয়ে পড়ো তো দেখি, সকাল হলে বাড়ি যাবে। হারিকেনের প্রদীপটা নেবো নেবো করে শুয়ে পড়ল তারা। বাইরে তখনও ঝড় বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানির পাশাপাশি ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে গুরুম গুরুম মেঘেদের চিৎকার। যাই হোক, ভোরের আলো উঠতেই ফারুক আর সুরেশ বাচ্চুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির দিকে। চৌধুরীদের বাগানটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল গত রাতের কথা। তাই কৌতূহলবশত বাগানে ঢুকলো তারা। ঢুকে দেখল চৌধুরীদের ক্ষতবিক্ষত লাশ। পিলে চমকে গেল তাদের। সুরেশ তো দেখেই বিকট চিৎকার মেরে বসল। ফারুক তখন কোনো রকমে তার মুখ চেপে ধরে সেখান থেকে কেটে পড়ল যত তাড়াতাড়ি সম্ভব। বাড়ি ফিরে দুজনেই নিমপাতা মেশানো গরম জল দিয়ে গোসল করে নিল। কিন্তু আসল ঘটনাটা চেপে গেল সবার কাছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবে এবং একটা লাইক করবে। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।